জার্মান নেতা হিটলারের নির্দেশে ৬০ লক্ষ ইহুদিকে হত্যা করা হয়েছিল। বাকিদের তিনি জার্মানি থেকে বহিষ্কার করার সময় বলেছিলেন, ইহুদিরা রক্ত মাংসে একটি অপরাধী জাতি, এদের ছেড়ে দিলাম যাতে দুনিয়ার মানুষ দেখতে পারে এরা আসলে কেমন জাতি। দীর্ঘ প্রায় ৭৭ বছর ধরে দখলদার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি জনগণের উপর বর্বর সন্ত্রাসী হামলা চালিয়ে আসছে। অবৈধভাবে ফিলিস্তিনিদের ভূমি দখল করে অবৈধভাবে রাষ্ট্র গড়ে তুলেছেন ইসরায়েলি ইহুদিবাদীরা। যুগে যুগে হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যা করে রক্তের হোলি খেলায় মেতে উঠেছিল ইসরায়েলি সন্ত্রাসীরা। ফিলিস্তিনি জনগণ যেন নিজ ঘরে পরবাসী হয়ে দিন অতিবাহিত করে আসতেছে দীর্ঘ কয়েক দশক ধরে। একটি পশুর জীবনের চেয়ে ফিলিস্তিনি মানুষের জীবনের মূল্য অনেক কম। সবশেষ 2023 সালে 7 অক্টোবর থেকে আবারও নতুন করে গাজায় গণহত্যা ও দখলদারিত্ব শুরু করে ইসরায়েলের সন্ত্রাসীরা। বিরতিহীন 15 মাসেরও বেশি সময় ধরে গণহত্যা চালিয়েছে গাজা ইসরায়েলি সন্ত্রাসীরা। যুদ্ধের অবসানের জন্য ইসরায়েল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতির চুক্তি হয়েছে, কিন্তু এই পর্যন্ত কী পরিমাণ ক্ষতি হয়েছে এই লড়াইয়ে চলুন একটু অনুবাদন করার চেষ্টা করি। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় অব্যাহতভাবে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও বর্বরতা চালায় ইসরায়েল। সেখানে মানবিক সংকট এখন প্রকট আকার ধারণ করেছে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে ইসরায়েলের সামরিক বাহিনীর অভিযানকালে 47,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং গাজার প্রায় সকল ধরনের অবকাঠামোয় বিমান হামলায় ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্র মতে ইসরায়েলের প্রায় 470 দিনের এই বর্বর হামলায় প্রায় 47,000 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। অনেকে অনুমান করে নিহতের সংখ্যা প্রায় 70,000 পর্যন্ত হতে পারে বলে জানিয়েছেন। প্রতিদিন গড়ে 100-এর বেশি মানুষকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। ধ্বংসাবশেষের নিচে 10,000-এরও বেশি মানুষ চাপা পড়ে থাকার অনুমান করছেন জাতিসংঘের বিশ্লেষকরা। ইসরায়েলের গণহত্যায় গাজায় প্রতি 50 জনের মধ্যে 1 জন শহীদ হয়েছেন। সংঘাতের 1 বছরে শনাক্ত হওয়া মৃতদের প্রায় 59% ছিল নারী, শিশু ও বৃদ্ধ। জাতিসংঘের বিশ্লেষণে নিহতদের মধ্যে নারী এবং শিশুদের সংখ্যা প্রায় 70% পর্যন্ত বলে উল্লেখ করা হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে ইসরায়েলের হামলায় এই পর্যন্ত প্রায় 1,10,453 জন ফিলিস্তিনি আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে জানায়, এই আহতদের মধ্যে 25%-এর আঘাত এতটাই গুরুতর যে তাদের জীবন আগের অবস্থায় কখনোই ফিরবে না। একটি প্রবন্ধে বলা হয়, নিহতের সংখ্যা মন্ত্রণালয়ের হিসাবের চাইতেও উল্লেখযোগ্য হারে অনেক বেশি। 11 জানুয়ারি পর্যন্ত ক্ষয়ক্ষতির একটি বিশ্লেষণ অনুমান করছেন, যুদ্ধ শুরুর পর থেকে গাজায় 59.8% ভবন ইসরায়েলি হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলের বেশিরভাগ ক্ষেত্রে শহর এলাকায় বোমাবর্ষণ করেছে এবং বহু অবকাঠামো একাধিকবার হামলা করার নজির রয়েছে গাজায়। জাতিসংঘের স্যাটেলাইট সেন্টারের পরিসংখ্যান অনুযায়ী ডিসেম্বরের শুরুতে গাজায় 69% ভবন ও স্থাপনা পুরোপুরি ধ্বংস করা হয়েছে। সেই সাথে গাজার রাস্তাঘাটের প্রায় 70% ক্ষতিগ্রস্ত বা পুরোপুরি ধ্বংস করা হয়েছে। জাতিসংঘ আরও জানিয়েছে যে অনেক হাসপাতাল এবং এর আশপাশে এলাকায় একাধিকবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সন্ত্রাসীরা। জাতিসংঘের তথ্যে বলা হয়েছে, গাজার 50% হাসপাতাল এখনও বন্ধ রয়েছে বা বন্ধ হয়ে গেছে। বাকি হাসপাতালগুলোর আংশিক কাজ চলছে, যার মানে হলো হাসপাতালগুলোর খোলা আছে ঠিকই, কিন্তু তারা দীর্ঘস্থায়ী রোগ এবং জটিল আঘাতের কোনো চিকিৎসাই তারা দিতে পারছে না। জাতিসংঘের হিসাব অনুযায়ী ইসরায়েলের নৃশংস হামলায় অন্তত 1060 জন চিকিৎসাকর্মী নিহত হয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী গাজায় প্রায় 10 লাখ শিশু মানসিক স্বাস্থ্যগত ঝুঁকিতে রয়েছে। ইসরায়েলের আগ্রাসনে গাজার শিক্ষা খাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আইডিএফ জানায়, তারা জুলাই মাসের মাঝামাঝি থেকে হামাস যোদ্ধাদের লক্ষ্য করে অন্ততপক্ষে 49টি স্কুল ভবনে তারা হামলা চালিয়েছে।
কিন্তু স্কুল ভবনে হামলার যে ক্ষতি হয়েছে তা গাজা শিক্ষার স্বাভাবিক গতি সৃষ্টি করতে অনেক চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। মে মাসে জাতিসংঘ অনুমান করেছিল যে গাজায় পুনর্গঠনের 40 বিলিয়ন বা 4000 কোটি টাকা খরচ হতে পারে। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়ক অফিস জানিয়েছে গাজায় অন্তত 19 লাখ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত, যা কিনা গাজার মোট জনসংখ্যার 90%। অর্থাৎ এই মানুষেরা গাজায় তাদের বাড়ি ছেড়ে গাজার অন্য জায়গায় যেতে বাধ্য হয়েছেন। কেউ কেউ একাধিকবার এক স্থান থেকে অন্য স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। গাজার 23 লাখ মানুষের প্রায় সবাইকেই বাড়িঘর ছেড়ে চলে যেতে হয়েছে। এমনকি মানবিক অঞ্চল যেখানে ফিলিস্তিনিদের জন্য নিরাপদ আশ্রয়দের জন্য যেতে বলেছিল IDF, সেখানেও তারা বহুবার বিমান হামলা চালিয়েছে, গণহত্যা চালিয়েছে। জাতিসংঘের ধারণার মতে ফিলিস্তিনে প্রায় 91% মানুষ তীব্র খাদ্য সংকটের মধ্যে দিন অতিবাহিত করছে। আগে প্রতিদিন গড়ে 500 ট্রাক ত্রাণ গাজায় ঢুকত, কিন্তু 2023 সালের 7 অক্টোবর পর থেকে ত্রাণের ট্রাক আসা প্রায় বন্ধ করে দেয় ইসরায়েল। মাঝে মাঝে ট্রাক ঢুকলেও তা অনেক সময় সঠিক জায়গায় পৌঁছাতে পারে না। জাতিসংঘের ধারণা প্রায় 19 লাখ মানুষের জরুরি আশ্রয় এবং প্রয়োজনীয় গৃহস্থলী সামগ্রী প্রয়োজন রয়েছে গাজায়। যুদ্ধবিরতি হয়তো ত্রাণ পৌঁছানো সহজ করবে, কিন্তু বড় প্রশ্ন হলো গাজা কীভাবে আবারও গড়ে তোলা হবে। 15 মাসের ধ্বংসাত্মক বর্বর ইসরায়েলি বাহিনীর হামলার পর গাজা গঠনে বছরের পর বছর লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী অধ্যাপক ডক্টর নাজিমুদ্দিন আরাকানের একটি প্রসিদ্ধ উক্তি আছে। তিনি বলেছিলেন, 80 লক্ষ ইহুদিদের জন্য 20 কোটি মুসলমান আবাবিল ফাকির আসার অপেক্ষা করছে। আবাবিল ফাকি যদিও আসে, তাহলে তারা মুসলমানদের উপরেই পাথর নিক্ষেপ করবে। এর কারণ মুসলমানরা তাদের দায়িত্ব পালন করছে না। বিশ্ব সম্প্রদায়ের উচিত গাজাবাসীর পাশে দাঁড়ানো, ফিলিস্তিনি জনগণের মানবাধিকার নিশ্চিত করে নির্ভয় জীবনযাপন করার সুযোগ তৈরি করে দেওয়া। গাজায় গণহত্যার দায়ে ইসরায়েলের বিচার নিশ্চিত করে তা বিশ্ব দরবারে বাস্তবায়ন করতে হবে। এক্ষেত্রে আমাদের সকলের করণীয়, প্রথমত বাস্তুচ্যুত বিতাড়িত আহত বিধ্বস্ত ফিলিস্তিনি মুসলমানদের অন্ন, বস্ত্র, চিকিৎসা ও আশ্রয়দানে এগিয়ে আসা এবং তাদের বোঝানো যে তারা একা ও অসহায় নয়। দ্বিতীয়ত জাতীয় ও আন্তর্জাতিকভাবে ইসরায়েলের প্রতিটি নৃশংসতার ও গণহত্যার বিচার নিশ্চিত করা ও বাণিজ্যিকভাবে তাদের বয়কট করা। তৃতীয়ত আমাদের ঐক্য প্রচেষ্টাকে শক্তিশালী ও সংহতকরণের মাধ্যমে প্রতিরোধ সংগ্রামকে এগিয়ে নিয়ে ফিলিস্তিনি জনগণের অধিকার নিশ্চিত করা।